নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই মূল মন্ত্রের দৌড়ে আমরা সবাই এগিয়ে। ভালো থাকতে সবাই চায়, আর ভালো থাকার মন্ত্র কারোর কাছে নেই। কেন, ভালো থাকতে গেলে সুস্থ শরীর দরকার, সুস্থ মন দরকার এবং সুস্থ একটা জীবন দরকার। সুস্থ উপার্জন দরকার, সুস্থ শিক্ষা দরকার, যে শিক্ষা ছোটবেলা থেকে মানুষকে তৈরি করে। সেই জায়গাটায় সমস্ত সুস্থতা যখন এক জায়গায় আসে, তখন মানুষ একটা জিনিসের উপর দিয়ে চলতে চায় তার বাকি পথটুকু। জীবনে যেতে তো হবে সবাইকে, কেউ বাদ যাবে না। অতএব সেই জায়গাটা থেকে যেন ভালোভাবে থাকতে পারে সেই চিন্তা করে মানুষ এগোয়। ঠিক সেই রকম মানুষ প্রথম যখন হাঁটতে শেখে, চলতে শেখে, প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক শিক্ষার অন্তরালে দেখুন, মানুক বা না মানুক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ মানতে পারে, কেউ নাই মানতে পারে, কিন্তু নেচার সত্যি কথা বলে। এই রাশিচক্রের 12টা ঘর, 12টা নেচার, 6টা ঋতু। সেই জায়গাটায় দুটো দুটো মাস করে চলে সেই ঋতুগুলো। সেই নেচার ঠিক কথা বলে। যেই নেচারে যার জন্ম হয় এবং তারপরে তার বাবা মার যে একটা জেনেটিক ব্যাপার থাকে, সেই জিনিস ধরে সে আস্তে 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 এগোতে থাকে। সুখসজ্জা জীবন না, সুখ ক্ষণিকের, দুঃখই সারা জীবন। আর ক্ষণিকের সুখটা তৈরি করতে হয় নিজেকে। আজকের পরিশ্রম, কালকের সফলতা। সেই কারণে প্রাথমিক শিক্ষা গ্রহণ করা হয়। আর প্রাথমিক শিক্ষা গ্রহণ করা হয় জ্যোতিষশাস্ত্রের 4র্থ ঘর থেকে, যেটা 4th হাউস বলা হয়। সেটাকে বন্ধুর ঘর বলা হয়, সেটাকে মায়ের ঘর বলা হয়। সেই জায়গাটা থেকে সে চালু করে, জীবনের ক্ষেত্রে চলতে থাকে। তো কালচক্রের প্রথম ঘর সেই মেষ রাশি, আর শেষ ঘর মীন রাশি। মঙ্গল দিয়ে শুরু, বৃহস্পতিতে গিয়ে শেষ। প্রথম 4টি ঘর থাকে মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র, কর্কট পর্যন্ত। মেষকে যদি 0 ডিগ্রি ধরা হয়, কর্কটের এন্ড অব্দি 120 ডিগ্রি। 120 ডিগ্রি প্রথম ধাপ কেন? তার মধ্যে 4টি প্ল্যানেট কাজ করে, মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র। এই 4টি প্ল্যানেটের কাজের হিসেবে 120 ডিগ্রির মধ্যে দ্বিতীয় যে জায়গাটায়, সেখান থেকে তার বাক ক্ষমতা, কথা বলা, সেই নেচারটা আছে। তৃতীয় ঘর তার সহজ ভাব, ভাই বোনদের যোগাযোগ, সেই ঘরটা আছে। 4র্থ ঘরটা হচ্ছে তোর মায়ের কোল, যেই কোলে সে বড় হয়, সেই মায়ের জায়গাটা, এবং তার প্রথম ধাপের শিক্ষার ঘরটা। এই 4টি ঘরের যদি সে ঠিক মতো ব্যবহার হয়, তখন তো সে ব্যবহার করতে পারে না। ব্যবহার করায় তার বাবা মা, অনেকের বাবা মা থাকে না, যারা তার গাইডেন্স থাকে এবং যারা তার নিজের ইসেতে নেয়, তারা তৈরি করে সেই জায়গাটায়। সেখান থেকে সেই শিক্ষাটা সে সংগ্রহ করে। সেই শিক্ষা সুশিক্ষা হতে পারে, কুশিক্ষাও হতে পারে। সুশিক্ষা তো যদি হয়, তাহলে সবাই সুশিক্ষিত হতো, কিন্তু তো এত নেই। কুশিক্ষাও আছে, তাহলে সেটা চালনার দোষ। যে তাকে চালিয়েছে, হাত ধরে হাঁটা শিখিয়েছে, তারপরে তার পরের স্টেজে কি করতে হবে, সেই জায়গায় চালনার, এর মধ্যে সেই গ্রহগত জিনিসগুলো আসে, সেই জায়গাটা থেকে আসে। এবার সবারই কি প্রথম মেষের থেকে শুরু হয়? নিশ্চয়ই তো হয় না। কারোর তো সেই জায়গাটা থেকে ধনু থেকেও শুরু হতে পারে। মেষ রাশির 9ম ঘর, 9th হাউস হচ্ছে ধনু রাশির ঘর।
তো ধনু লগ্ন যদি হয়, মকর রাশি যদি হয়, তাহলে কি হয়? বৃহস্পতি আর শনির রাশি। তাহলে ধনু লগ্ন থেকে যদি 1 নম্বর ধরা হয়, তাহলে 4 নম্বর ঘরটা হবে মীন রাশির ঘর। 4 নম্বর ঘরটা হবে মীন রাশির ঘর। ধনু 1, মকর 2, কুম্ভ 3, মীন 4। তাহলে সেই জায়গাটা থেকে তার জীবনের পথ চলা শুরু, সেই ধনু রাশি থেকে। বৃহস্পতির রাশি এটা। এবং প্রত্যেকটি ঘরের মধ্যে 3 জন করে পাহারাদার বলবো না, 3টে করে নক্ষত্র আছে, সোয়া 2 নক্ষত্র। সেই নক্ষত্রের প্রভাব তার উপর আসে, যার যেরকম নেচার। ধনু রাশিতে বা ধনু লগ্নে 3টে নক্ষত্র আছে, 19, 20, 21। এবং রাশিটা দ্বিস্বভাব রাশি, দ্বৈত স্বভাবের রাশি, ডুয়াল ক্যারেক্টার, এবং অগ্নি চিহ্নিত রাশি। তার মানে তার রাগের উপরে কন্ট্রোল নেই, রাগার জন্য রাগে, খাওয়ার জন্য খায়, খিদে নেই, ঘুমানোর জন্য শোয়, কিন্তু ঘুম নেই। সেই জায়গাটা থেকে, সেই জায়গায় দ্বিস্বভাব রাশি বলা হয়, সেখান থেকে। এবং আরেকটি দিক হচ্ছে অগ্নি চিহ্নিত রাশি, মানে আগুন, যাকে আমরা বলি দহন করায়। তার দেখবেন 5th হাউসটা আবার অগ্নি চিহ্নিত রাশি, 9th হাউসটা অগ্নি চিহ্নিত রাশি। তাহলে 5th হাউস হচ্ছে তার প্রেম, ভালোবাসা, উচ্চশিক্ষা, সমস্ত জায়গা, সেটা কিন্তু অগ্নি চিহ্নিত। তাহলে আগুনের সাথে আগুন মেশালে কি হয়? আগুন বাড়ে। জলের সঙ্গে জল মেশালে জল বাড়ে, বাড়ে না? আগুনের সঙ্গে আগুন বাড়ালে তো আগুন নেবে না, আগুন বাড়ে। তাহলে এই যে প্রথম ঘর আর 5th ঘর দুটো তাড়িয়ে, তাহলে 4th ঘর জলের ঘর, 3rd ঘর বায়ুর ঘর, 2nd ঘর পৃথ্বীর ঘর, জড়ের ঘর। তাহলে সেটা স্থির। কেন? অগ্নির পরে পৃথ্বী রাশি, পৃথ্বীর পরে বায়ু রাশি, তারপরে জলরাশি। আবার সেই জায়গাটা থেকে তুলা রাশি থেকে যদি যাই, তুলা রাশি চর রাশি, এবং যেহেতু চর রাশি, আমরা যেমন বলি চর রাশি, স্থির রাশি, দ্বিস্বভাব রাশি, তাহলে বৃশ্চিক, ধনু দ্বিস্বভাব রাশি, বৃশ্চিক জলরাশি, স্থির রাশি। তার মানে সীমাবদ্ধ বৃশ্চিক। ধনুর অগ্নি দহনকারক, মঙ্গলের অগ্নি ঝড় ঝঞ্ঝার মতো প্রলয়াকার অগ্নিকাণ্ড। রবি তুঙ্গস্থ হয় ঘরে, রবি ওই ঘরে তুঙ্গস্থ হয়। সেই জায়গাটা মেষ রাশি, বৈশাখ মাস গরম, মানে ঋতু অনুযায়ী গ্রীষ্মকাল, সেখানে গরম মাস, সেই জায়গাটা সেখানে রবি থাকে এবং প্রলয়াকার অগ্নিকাণ্ডের মতো দহন ক্ষমতা তার মধ্যে থাকে। লাগলে মারাত্মক, এমনি ঠান্ডা। তাহলে সেই জায়গাটা তার 5th হাউস। তাহলে ধনু লগ্নের 5th হাউসে সেইখানটায় রয়েছে তার উচ্চ শিক্ষা, নিম্ন শিক্ষা জল রাশি। তাহলে জলের গতি নিম্ন দিকে, তাহলে শিক্ষার প্রভাবের দিকে তাকে নজর দিতে হয়। তখন
মীন রাশিও দ্বিস্বভাব রাশি, দুটো বৃহস্পতির ঘরে দ্বিস্বভাব, দুটো বুধের ঘর দ্বিস্বভাব, মিথুন এবং কন্যা দুটোই দ্বৈত স্বভাবের। সেই জায়গাটায় সেই যে নেচার গুলো যদি আপনি সেই মানুষটার সঙ্গে না মেলাতে পারেন, যাই যে আপনার কাছে এসছে তার সঙ্গে যদি মেশাতে না পারেন, তার জিনিস বার করতে পারবেন না। এবার ধনু লগ্নের অধিপতি মানে সেই ঘরের যে মালিক সে কে? বৃহস্পতি। তাহলে নিশ্চয়ই ধনু লগ্নে বৃহস্পতি থাকবে না। তাহলে লগ্নাধিপতি মানে যে ঘরে সে জন্মেছে, লগ্ন খুব দ্রুত দৌড়ায়। আমি বলেছিলাম 2 ঘন্টায় 1 ঘর চেঞ্জ করে, প্রতি 4 মিনিটে 1 ডিগ্রি দৌড়ায়। তাহলে সেই 4 মিনিটে 1 ডিগ্রির মধ্যে যদি দৌড়ায়, তাহলে তার 30 ডিগ্রি কমপ্লিট করতে 120 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 120 মিনিটে সে একটা ঘর চেঞ্জ করে, পরের লগ্নে যায়। আবার সেই লগ্নগুলোর ভাগ আছে, বাল্য ভাব আছে, যুবক ভাব আছে, বার্ধক্য ভাব আছে, সমস্ত কিছুর ভাব আছে। তাহলে প্রত্যেকটি গ্রহের ভাব আছে। এবার বৃহস্পতি সেই লগ্নের অধিপতি, তাকে দেখতে হয় ফার্স্ট লগ্নাধিপতি কোথায় বসা। মকর রাশি, রাশি অধিপতি কোথায় বসা? মকর রাশির অধিপতি হচ্ছে শনি। তাহলে ধনু লগ্নের দ্বাদশ ঘর, পঞ্চম ঘর হচ্ছে মঙ্গল। দ্বাদশ ঘর এবং পঞ্চম ঘর হচ্ছে মঙ্গল। তাহলে 5th হাউসের প্রেম প্রণয় এবং ভালোবাসা, বৃশ্চিক রাশির মঙ্গল জলরাশি, তার দ্বাদশ রাশি, তাহলে সেখানে ম্রিয়মান হয়। সেই জায়গাটায় সেখানে তার ম্রিয়মান হয়। সেই জায়গাটা যদি কেউ বুঝতে পারে, সেই মঙ্গল এবং বৃহস্পতির অবস্থানের ক্ষেত্রে, এবং মঙ্গল বৃহস্পতি শনি, যেহেতু রাশি অধিপতি শনি, লগ্নাধিপতি বৃহস্পতি। এবার যদি আপনাদের বলি যে দ্বিতীয় ঘর হচ্ছে তার বাক ক্ষমতা শনি, তাহলে শনি হচ্ছে ঠান্ডা, নিথর, নির্জীব, ত্যাগী, যোগী, ভোগিনা। তাহলে সেই জায়গাটায় চন্দ্র বসা। তাহলে সেই জায়গাটায় শনি যদি সেই নেচারের হয়, তাহলে শনির জায়গাটা তার রাশি চর রাশি, আবার পৃথ্বী রাশি। পৃথ্বীকে দাঁড়িয়ে আছে, তো পৃথিবী ঘুরছে কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি দ্বিতীয় তার বাক ক্ষমতা হয়, তাহলে সে যে কোনো রকম ভাবে অল্প কথা বলে, সব কথা বলবে না, চাপা স্বভাব থাকে। এবার যদি আমরা ভাব প্রকাশ করি কিসে? বাক্যের মাধ্যমে। বাক্যের মাধ্যমে তো ভাব প্রকাশ করি। আমরা মনে যে ভাবটা চিন্তা করছি সেটা আমরা কথার মাধ্যমে প্রকাশ করি। যদি সে কথার ক্ষেত্রে মিতব্যয়ী হয়, তাহলে সেইটা তো প্রবলেম, সেই জায়গাটা তো অবশ্যই অসুবিধা করে। কাজে সেই ক্ষেত্রে সেখান থেকে তার কথা ফুটলে তো শিক্ষা হবে, পড়বে কি করে? তাহলে মন, চন্দ্র কিন্তু মনোকারক গ্রহ, মাতৃকারক গ্রহ, আবেগকারক গ্রহ, স্নেহকারক গ্রহ, জলীয় গ্রহ, জলকারক। তাহলে সেই জায়গাটায় সেখান থেকে যদি সে বাক ক্ষমতা যদি প্রখর না হয়, দেখুন বাক মানে প্রচন্ড কথা বলা লোক কিন্তু ভালো হয় না। আবার
কিন্তু কথার মধ্যে যদি যুক্তি থাকে নিশ্চয়ই ভালো হয়। অনেক বড় জিনিস যদি অল্প কথায় বুঝিয়ে দেওয়া যায়, সেই ধরনের নেচার ওই রাশিটার মধ্যে আছে। কিন্তু রাশি অধিপতি শনির অবস্থানের উপর নির্ভর করে তার বাক ক্ষমতা। আমরা দুস্থান সুস্থান এই কথাগুলো বলি, মানে খারাপ জায়গা ভালো জায়গা। তাহলে সবসময় আমরা চিন্তা করি যে তৃতীয়, অষ্টম, ষষ্ঠ, দ্বাদশ এগুলো দুস্থান, তাহলে বাকিগুলো সুস্থান। লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম, পঞ্চম, নবম সুস্থান। তাহলে দুস্থান যদি সুস্থানের সাথে সম্পর্ক তৈরি করে, মানে খারাপ জিনিস ভালোর সাথে যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে খারাপটা ভালো হয়ে উঠতে পারে, পারে তো। মানে কুবুদ্ধিকে সুবুদ্ধি দিতে পারে সেই জায়গাটায়। তো সেইখান থেকে তার বাক ক্ষমতার অপোজিটে, যেখানে চন্দ্র মকর রাশির সপ্তম 180 ডিগ্রি দূরে চন্দ্রের নিজের ঘর, এবং নিজের ঘরে চন্দ্রের নিজের ঘরের মধ্যে ওই মকর রাশির যে শনির নক্ষত্র, সে 8 নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্র আছে। আবার লগ্ন যে বৃহস্পতি, সে বৃহস্পতি 7 নম্বর নক্ষত্র ওখানে আছে, কর্কট রাশির মধ্যে পুনর্বসু নক্ষত্র ওখানে আছে। এবার ধনু লগ্নের সপ্তম পতি হচ্ছে বুধ, মিথুন রাশি 7th হাউসের ঘর। সে বুধের নক্ষত্রটাও চন্দ্রের সপ্তম ঘরে আছে, 9 নম্বর নক্ষত্র অশ্লেষা নক্ষত্র সেটা আছে। কিন্তু ওই তিনটে, যে তিনটে কর্কট রাশিতে আছে, সেই তিনটে মকর রাশিতে নেই। একটা জিনিস কিন্তু আছে, যে চন্দ্র এবং শনির নক্ষত্র কিন্তু 2 ঘরে আছে। শ্রবণা নক্ষত্র আছে 22 নম্বর মকর রাশিতে, আর পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে আছে, শনির নক্ষত্র। এই দুটো নক্ষত্র কিন্তু চন্দ্রকে যে ব্যালেন্স করে চলে, কেন চন্দ্র তো জোয়ারে ভাসে, গা ভাসিয়ে দিল, পরে কি হবে জানে না, আবেগে বিহবল হয়ে গেল। কিন্তু আবেগ দিয়ে তো যুদ্ধ জয় করা যায় না। আপনাকে মারতে এসছে, আপনি বোঝাচ্ছেন তাকে, ভাই মেরো না, মারলে এই পাপ হয়, এই ক্ষতি হয়, ওই হয়, সে থামবে? সে থামবে না তো। তাহলে আমি যদি থেমে থাকি, অপরপক্ষ তো আমাকে ছেড়ে দেবে না, সে তো আমাকে মারবে। তাহলে আমাকেও সেই মারার প্রস্তুতি নিতে হবে। যার জন্য দেখবেন মকর এবং কর্কটের মধ্যে ব্যালেন্স করা আছে। মকর শনির রাশি, কর্কট চন্দ্রের রাশি। তাহলে ওই যে 8 নম্বর নক্ষত্রটা আছে, শনির একটা নক্ষত্র রাখা আছে চন্দ্রের ঘরে, আর 22 নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রাখা আছে মকর রাশিতে। আর যে দুটো নক্ষত্র চন্দ্রের ঘরে আছে 7 আর 9, সেটা বৃহস্পতি এবং বুধের, সেটা কিন্তু মকর রাশিতে নেই। মকর রাশিতে আছে রবি এবং মঙ্গল। যে নাকি মকর রাশি থেকে 4th হাউসের ঘর হচ্ছে মেষ রাশি, মঙ্গলের ঘর, আর ধনু লগ্ন থেকে 5th হাউসের ঘর হচ্ছে মঙ্গলের ঘর। 23 নম্বর নক্ষত্রটা মকর রাশিতে আছে, ধনিষ্ঠা। তাহলে সেইখান থেকে সেই মঙ্গলের যে উদ্দাম, মঙ্গলের যে সাহস, মঙ্গলের যে এগিয়ে যাওয়ার প্রবণতা, তার মধ্যে বিরাজ করছে 21 দম্ভ,
উচ্চ জায়গায় ওঠার সেটা আছে, 22-এর নমনীয়তা আছে। তাহলে এই 3টে নক্ষত্র দিয়ে মকর রাশিকে বেঁধে রাখা আছে। আবার চন্দ্রের কর্কট রাশির ঘরটায় দেখবেন, যেটা নিয়ে আমি বললাম মেষ রাশি থেকে 4th হাউস কর্কট, 4th ঘর, নিম্ন শিক্ষার ঘর, সেখানে দেখবেন 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর 3টে নক্ষত্র আছে। তো তাহলে বুধ হচ্ছে হঠাৎ বুদ্ধি, হঠাৎ স্থাপনা, যে হঠাৎ করে মেকআপ দেওয়ার ব্যাপারে বার্তা বাহক, সেই নক্ষত্রটা আছে। 8 নম্বর ধৈর্য, আমরা বলি না পেশেন্সের অভাব, ধৈর্যের অভাব, সেটা 8 নম্বর নক্ষত্রের মধ্যে আছে। 7 নম্বর নক্ষত্রটা কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, জ্ঞান, বুদ্ধি, পাণ্ডিত্য, সেটা আছে। তাহলে কর্কট আর মকরের দুটোই চর রাশি, কিন্তু একটা জল রাশি। যেহেতু চন্দ্র জলজ কারক গ্রহ, চন্দ্রের ঘর ওটা কর্কট রাশি, ওটা জল রাশি। তাহলে সেইখানে ওই আর মকর রাশিটা পৃথ্বী রাশি, নিথর, স্তব, দাঁড়িয়ে আছে, স্থির। তাহলে কর্কট স্থিরতা কম, সবসময় কিছু না কিছু চাই, করতে হবে। তাকে 8 নম্বর নক্ষত্রের মধ্যে বাধা আছে। যদি সে বুঝতে পারে, নিজের সেন্স তো কাজে লাগবে। রাশি লগ্ন কি বলে তাতে কি এসে যায়? নিজের সেন্সটাতে অ্যাপ্লাই করতে হবে, নিজের বুদ্ধিটাতে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে সেইখান থেকে ধনু লগ্নের 4th ঘর হচ্ছে বৃহস্পতির, সেটা জল। সেখানে যে নক্ষত্র আছে, সেম নক্ষত্র কর্কট রাশিতে আছে, সেম নক্ষত্র বৃশ্চিক রাশিতে আছে, একই গ্রহের নক্ষত্র আছে। ঠিক জলরাশিকে বাঁধার জন্য আছে, জলকে বাদ দেয় না। নিশ্চয়ই দেখেছেন, বন্যা হলে বাঁধে জল ছাড়লে সেই জলকে আটকানোর মতো বাঁধ দেওয়া হয়। সে বাঁধের কাজটা করে কিন্তু সেই শনি, আটকে রাখে, নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখে, ডিসিপ্লিনে চলা শেখায়। বৃহস্পতির জ্ঞান আর শনির ডিসিপ্লিন আর বুধের উপস্থিত বুদ্ধি, এই 3টে যদি থাকে তাহলে তো আপনাকে আটকানো মুশকিল আছে। এই 3টেই 3 রাশির মধ্যে আছে, মীন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, 3টে আছে এর মধ্যে। কিন্তু তার অধিপতিরা যদি দুস্থানে বসে তাহলে সেইগুলো জলাঞ্জলি হয়, সেগুলো নষ্ট হয়, বিবাহিত জীবন নষ্ট হয়, পড়াশোনায় ক্ষতি হয়, মায়ের সাথে বিবাদ হয়, বন্ধু বান্ধবরা শত্রুতা করে, নিম্ন শিক্ষায় শিক্ষার জায়গায় বদমাইশি করে বেড়ায়, অযথা ঝগড়া করে, যদি সেই জিনিসগুলো ঠিক না থাকে। দেখুন, ইলেকট্রিক আলোর যুগ, সুইচ দিলে আলো জ্বলবে যদি ঠিক কানেকশন থাকে, আর যদি ভুল কানেকশন থাকে এক সুইচে সারা বাড়ি অন্ধকার হয়ে যেতে পারে, ফিউজ উড়ে যেতে পারে, বা অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাহলে প্রত্যেকটি জলরাশির সেকেন্ড ঘরটা অগ্নিরাশি। দেখুন, কর্কটের সেকেন্ড ঘর সিংহ, অগ্নিরাশি, কর্কট জলরাশি। বৃশ্চিকের সেকেন্ড ঘরটা ধনু, অগ্নিরাশি, বৃশ্চিক জলরাশি। মীন রাশি জলরাশি, সেকেন্ড ঘরটা মেষ, অগ্নিরাশি। তাহলে
আগুনের পাশে জলকে রাখা আছে যাতে আগুন না বাড়ে, তাকে রক্ষা করবার জন্য। প্রত্যেক জিনিসকে ব্যালেন্স করতে হয়। অনেক বড় বড় শপিং মল, বড় বড় জায়গা, এখন শপিং মল আছে, বড় বড় জায়গায় দেখেন না যে ফায়ার সিস্টেমের জিনিসগুলো লাগানো আছে। আগুন ধরে গেলে সাময়িক ফায়ার ব্রিগেডের গাড়ি আসা পর্যন্ত ওইগুলো দিয়ে সাময়িক কাজ চালানোর মতো। ঠিক ছকের মধ্যেই ঠিক সেরকম ভাবে আছে। আপনি যদি চিন্তা করে সেটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু কাজ হবে। আর যদি চিন্তা না করে ভুল ভাল বলে দেন বা যে কোনো রকমের ভুল কথা লোককে বলেন তাহলে কিন্তু সেখানে ভুল জিনিসই হবে। তাহলে চতুর্থের নিম্ন শিক্ষা যদি সে কমপ্লিট করতে পারে গ্রহে সুস্থানগত, তাহলে পঞ্চমে উচ্চ শিক্ষা তার ভালো হবে। পঞ্চম অধিপতি যদি সুস্থানগত হয় তাহলে সে পারবে। তাহলে চতুর্থের 7th হাউস 10th হাউস, তাহলে ধনু যদি লগ্ন হয় 10th হাউস কন্যা রাশি হবে। বুধ দশম ঘরটা কন্যা রাশির ঘর হবে। সেখানে দেখবেন 12, 13, 14 তিনটে নক্ষত্র আছে। সুন্দর জিনিস কিন্তু একদম, মানে যদি বোঝায় কেউ, বুঝতে চেষ্টা করে তাহলে কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে। আর যদি ভুল তারে জুড়ে যায় তাহলে সারা বাড়ি জ্বলে যাবে। অর্থাৎ বোঝার ব্যাপারে এই জন্য যে 10th হাউসটা কিন্তু কর্মের ব্যাপার। আপনি যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অব্দি যদি না পড়েন তাহলে 10th হাউসের কর্ম কিন্তু আপনাকে এমনি দেবে না। শিক্ষায় কর্ম আসে না, যে কোনো কর্মই কর্ম। অনেকে তো শিক্ষা করেও না, তাই না? তবু তো কোনো না কোনো কাজ করছে, পরিশ্রমের কাজ করছে। অনেকে শরীর দিয়ে 8 ঘন্টা পরিশ্রম করে উপার্জন করছে, কেউ মাথা খাটিয়ে কলম পিষে 8 ঘন্টা পরিশ্রম করে উপার্জন করছে। কিন্তু দুজনেই কর্ম করছে, কিন্তু কর্মের প্রকারভেদ আলাদা। সেই প্রকারভেদটা সবাই সুস্থ চায়, সুন্দর চায়, সেই জায়গাটা জানবার জন্য আসে যে ভালো হবে কিনা। 10-এর পরে, 10 ক্লাসের পরে ডিসিশন নেয় সে কি পড়বে, কোন লাইনে গেলে হবে, কোন লাইনে গেলে সফলতা আসবে, এই জিনিসগুলো চিন্তা করে। তাহলে চতুর্থের সপ্তম দশম, দশম অধিপতি যদি অষ্টমে বসে তাহলে ধনু লগ্নের অষ্টম ঘর কি? মিথুন রাশি, আরে কর্কট রাশি। ধনু লগ্নের অষ্টম ঘর হচ্ছে কর্কট রাশি। তাহলে দেখবেন ধনু রাশির সাথে, ধনু লগ্নের সাথে কর্কট রাশির খাপ খাওয়াতে মুশকিল হবে, অ্যাডজাস্টমেন্টে ডিস্টার্ব হবে। এটা যে আপনাকে বোঝাবে তার বোঝার দরকার, এবং যে বুঝতে এসছে তারও শোনার দরকার। কেন? 8th হাউস দুস্থান। সেই দুস্থানগত যদি 5th হাউস, 9th হাউস, 4th হাউস, 7th হাউস, 10th হাউস সংযোগ স্থাপন করে তাহলে সুস্থান। এবার দ্বিতীয় মারক, দ্বিতীয় সঞ্চয়, দ্বিতীয় বাক। তাহলে দ্বিতীয় সপ্তম লগ্নের অষ্টম, মানে 2nd হাউসের 7th হাউস, প্রথম ঘরের 8th হাউস। তাহলে সেটা যদি তার সঞ্চয় হয়, তার মারক হয়, তাহলে তার ওই সপ্তম ঘরে তার নাশ রয়েছে। লগ্ন থেকে ওটা 8th হাউস, সেটা তো তাকে বোঝাতে হবে যে এই ঘরটাকে যদি
জবরদস্ত না করা যায়, এই ঘরের প্ল্যানেটকে যদি যে ঘরে বসে রয়েছে সেই ঘরের অধিপতি যদি দুস্থানগত হয়, যে নক্ষত্রে বসে রয়েছে, ধরুন চন্দ্র বসে রয়েছে সেই জায়গাটায় 21 নম্বর নক্ষত্রে, মকর রাশিতে, তাহলে রবির নক্ষত্র। রবি বসে রয়েছে ধরে নিলাম যে শুক্রের ঘরে 6th হাউসে, তাহলে 6th হাউসে 3টে নক্ষত্র আছে, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। রবি, চন্দ্র, মঙ্গল, 3টে নক্ষত্র আছে। তাহলে এই 3টে নক্ষত্র ধনু লগ্নের মিত্র, বন্ধু। তাহলে সেইখানে যদি রবি যে কোনো একটা নক্ষত্রে যদি বসে, সেই নক্ষত্র অধিপতি যেই শুক্র বা যে ঘরটায় বসেছে সেই রাশির অধিপতি যদি দুস্থানগত হয়, 3টে মিত্র নক্ষত্রের কোনো ফল আসবে না, কোনো ফল সে পাবে না। সেখান থেকে তার সেই জায়গাগুলো ড্যামেজ হতে থাকবে। তাহলে সেই জায়গাটা দিয়ে সেখান থেকে সেইভাবে যার 6th হাউস, 5th হাউসের 2nd হাউস, উচ্চশিক্ষা, প্রেম, প্রণয়, ভালোবাসা বা যে কোনো জায়গার যে ব্যাপারটা, সেটা তার 6th হাউসে লুকিয়ে আছে। 6th হাউসে যদি রবি বসে থাকে, 9th হাউসের লর্ড, ধনু লগ্ন যদি 1 নম্বর ঘর হয়, 9 নম্বর ঘর হবে সিংহ রাশির ঘর, তার অধিপতি রবি। সেই রবি যদি গিয়ে 6th হাউসে বসে, তাহলে সিংহ থেকে 6th হাউস মানে বৃষর ঘর, 10th হাউস হয়। 1-2 করে গুনে গেলে সিংহ রাশি থেকে 10th হাউস হবে, 10ম ঘর হবে। তাহলে নবম অধিপতি 10ম ঘরে বসা, তবুও তার জীবনে সফলতা নেই। ছক হিসেবে তো ভালো বলবো, সবাই বলবে তাই ভালো, কিন্তু সফলতা নেই কেন? দেখা গেল সেই রবি বসে আছে তার 4 নম্বর নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে, আর চন্দ্র বসে আছে 21 নম্বর নক্ষত্রে, রবির নক্ষত্রে। তাহলে যদি রবির নক্ষত্রে বসে, চন্দ্র যেখানে বসে রয়েছে তার 8 নম্বর ঘর কিন্তু রবির ঘর, সিংহ রাশির ঘর। তাহলে সে 8 নম্বরের নক্ষত্রে বসে আছে, আর রবি বসে আছে লগ্ন থেকে 8 নম্বর নক্ষত্রের ঘরে, কর্কট রাশি 8 নম্বর ঘর। তাহলে এই জায়গাটায় দুটোই কিন্তু হীনবলের নক্ষত্রে বসা, নক্ষত্র এক্সচেঞ্জ হয়েছে কিন্তু বলবৃদ্ধি হয়নি। নক্ষত্র পরিবর্তন হয়েছে, তার মানে যে কোনো একটা চালা ঘরের সাথে চালা ঘর বদল হয়েছে, চালা ঘরের সাথে অট্টালিকা বদল হয়নি। তাহলে বোঝা যেত যে হ্যাঁ, যে এই ঘরটা থেকে ধনী, গরিব থেকে ধনীতে গেছে, তা যায়নি কিন্তু। তাহলে সেইখানটায় রয়েছে বুদ্ধিমত্তার পরিচয় এবং আপনার বিচারের পরিস্থিতি, কিভাবে আপনি বিচার্য বিষয়টাকে আনবেন, সেই জায়গাটায় রয়েছে। আপনি যদি মনে করেন যে সেই সব জায়গাগুলো, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, বিবাহ, 7th হাউস, বুধ, ধনুলগ্নের 7th হাউস হচ্ছে বুধ, যেখান থেকে বিবাহ নির্ণয় করা হয়, তাহলে সেখানে রবি যদি বসে যায় বৃষ রাশিতে, তাহলে তার আশেপাশে বুধ শুক্র থাকবে। সেই বুধ শুক্রের জায়গাটা যদি ধরুন মেষে থাকলো বা বৃষতে থাকলো বা মিথুনে থাকলো, সেখান থেকে ধনু লগ্নের বুধ বসে রয়েছে, ধরুন
বোঝানোর স্বার্থে বললাম আপনাকে মেষ রাশিতে আছে বুধ, শুক্র আছে মিথুন রাশিতে। তাহলে লগ্নের ষষ্ঠপতি একাদশপতি বসা কোথায়? লগ্ন থেকে সপ্তম ঘরে। 6th হাউসের লর্ড 11th হাউসের লর্ড শুক্র বসে আছে কিন্তু 7th হাউসে। 7th হাউসে কার নক্ষত্রে বসা? 6 নম্বর নক্ষত্রে, রাহুর নক্ষত্রে বসা। তাহলে ধরে নিতে পারেন যে প্রেম প্রণয়ের বিবাহ, নিজেরা পছন্দ করে বিবাহ। কিন্তু কত দূর সেটা গিয়ে সেটেলমেন্ট হবে, কতটা অ্যাডজাস্টমেন্ট ভালো হবে, সেটা কিন্তু সে জানে না। শুক্র রাহুর নক্ষত্র থাকলে সেটা সে জানে না, করিয়ে দিয়ে খালাস, বেরিয়ে যাবে। মানে কোনো সাজাপ্রাপ্ত দুষ্কৃতী যদি জেল খেটে বেরোয়, সেই জেলার জানবে না সে বাইরে গিয়ে আবার এই দুষ্কৃতি কাণ্ড করবে কিনা, তার দায়িত্ব না। তার ছাড়ার সময় এসছে, ছেড়ে দিয়েছে। সে ভালো হতে পারে, আবার সে নিচু কর্মে লিপ্ত হতে পারে। তাহলে সেই জায়গাটায় সেই রাহুটা সে বিয়েটা করিয়ে দিয়েছে। শুক্রের নক্ষত্রে রাহুর নক্ষত্রে বসা 6 নম্বর নক্ষত্রে। তাহলে রাহুর অবস্থান কোথায়? কিরকম ভাবে চেন ওয়াইজে আসবে, কিন্তু প্রত্যেকটা জিনিস হিসেব কিন্তু চেন ওয়াইজে আসবে। রাহুর অবস্থানের উপর করবে তার জিনিস। তাহলে 7th and 9th হাউস কি? কুম্ভ রাশি। মানে মিথুন রাশির 9ম ঘর হচ্ছে কুম্ভ রাশি, শনি অধিপতি। মানে মিথুন রাশির ভাগ্য লেখা আছে কুম্ভ রাশিতে, বিবাহের ভাগ্যটা লেখা আছে কুম্ভ রাশিতে শনির। আর শনি যদি ভাগ্য হয়, ভাগ্য ঈশের হয়, তাহলে সেই জায়গাটায় কিন্তু সত্যি শনির ভাগ্যের জায়গাটায়, বৃহস্পতির লগ্নের অবস্থায় আর বুধের রাশির বিবাহের জায়গাটায়, সেই জায়গাটায় শনির ভাগ্যের উপর যদি নির্ভর করতে হয়, তাহলে সেখানে একটুখানি তো দোটানা থাকে, একটু তো অবস্থা চিন্তা করতে হয়। শনি তো বিবাহযুক্ত কারো গ্রহ না, বিবাহের বাধা, বিবাহ কোনদিন করতে দেয় না, কিন্তু বিবাহ হয়। যখন শনি চন্দ্রের উপর দিয়ে বা লগ্নের উপর দিয়ে পাস হবে, দেখবেন সব বিয়ে হচ্ছে, হবেই। আপনি দেখুন কবে বিয়ে হয়েছে, দেখবেন, মিলিয়ে নেবেন। ঢুকিয়ে দিচ্ছে সংসার বিরোধী প্ল্যানেট। সেই জায়গাটায় বিধান লাগে, সেই জায়গাটায় বিচার লাগে যে কিভাবে সে সুখে দাম্পত্য জীবন কাটাবে। আর যদি সে না শোনে, গোড়ামো থাকে, অবিশ্বাস থাকে, তাহলে তো দেখুন তো অনেকেই তো অনেক ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে তাতে? কোন সুরাহা হচ্ছে কি? হতাশায় ভুগছে। খাবারের থেকে মনোবিদের কাছে ভিড় বেশি, মানসিক রোগে ভুগছে। তাহলে সেই জায়গাটা আগে থেকে একটু বুঝে নিলে ভালো হয় না? আগে থেকে বুঝে নিই, আগে থেকে চিন্তা করে নেই, তাহলে সেই জায়গাটা আরো ভালো হবে। সেটা দেখিয়ে নি। শিক্ষা হলো, মাতা হলো, কর্ম হলো, ধর্ম হলো, বিবাহ হলো, সংসার হলো না। সেই জায়গাটা তো চিন্তা করতে হবে। আর চিন্তা করতে 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 আপনার জীবন একদিন শেষও হবে। শেষ হওয়ার আগে শেষ হয়ে লাভ নেই। নিজেকে গড়ুন, নিজেকে তুলুন, নিজেকে উপরে ওঠানোর চেষ্টা করুন, চিন্তা শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোই করে। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।